যে আপনাদের কমেন্টে প্রায় 3 মিনিট 21 সেকেন্ড নামের যে অংশটুকু আসে, এটা শোনার পরে আপনার কি মনে হয়? মাঝে মধ্যে তো চাইছিলাম যে সুইসাইড করি, মানে অনেক পরিমাণ বাজে সিচুয়েশনে ছিলাম আমরা। তারা বলে এটা আপনাদের মেক করা ছিল। লাইফে যত কিছু হয়ে যাক আমরা দুজনের হাত ছাড়বো না। আমাদের পার্সোনাল ফোনে কত কিছুই থাকতে পারে, স্বাভাবিক না বিষয়টা? তখন আমাদের বিয়ের 2 বছর ছিল। না, বিয়ের 2 বছর না, বিয়ের প্রথমের দিকে এটা, দেন একদিন 2 দিনের মধ্যে এই জিনিসটা হয়ে গেল। পাবলিকরা আমাকে এক প্রকার আমাদের দুজনকে সুইসাইডের মুখে ঠেলে দিচ্ছিল, বা আমরা প্রুভ করতে পারতাম যে আমাদের এখানে দোষ নেই। ও পাশে না থাকলে আমার কিছু একটা হয়ে যেত। দর্শক, স্বাগত জানাই মাই টিভির ধারাবাহিক অনুষ্ঠান লেটস টক। এই অনুষ্ঠানের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদের অজানা সকল কথা আমরা তুলে ধরি। আর বরাবরের মতো অনুষ্ঠানে আমি সাথে রয়েছি কবির চৌধুরী জয়, এবং আমাদের সাথে আজও অতিথি রয়েছে, তবে একজন নয়, আজ আমাদের সাথে অতিথি রয়েছে এক জোড়া, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা অনেক বেশি পরিচিত। চলুন আজকে অতিথির মুখ দেখা যাক। আমাদের সাথে রয়েছে জান্নাত এবং তোহা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সামনে তো ঈদ, কি অবস্থা? ঈদে কি কেনাকাটা করলেন? ঈদের কেনাকাটা এখনো বাকি আছে, করতেছি, বাকি আছে। কেনাকাটার কথা শুনে মনে পড়লো পোশাক। আচ্ছা, যদি একটু জিজ্ঞেস করি যে আপনাদের আউটফিট কত রাইট নাও যেটা পরে আছি? হ্যাঁ, রাইট নাও। আমার এখন প্যান্ট আর শার্টটা এই দুইটা মিলে হচ্ছে প্রায় 8000 প্লাস। আচ্ছা, আর আপনার? আমার 6-7। আচ্ছা, আপনারা কি আমার মতো ভ্যান প্লাজা থেকে কেনাকাটা করেন? হ্যাঁ, কিনি, সব জায়গা থেকে আমরা কেনাকাটা করি। তার মানে শপিং মলের বাইরে থেকেও কেনাকাটা করা হয়? শপিং মলের বাইরে থেকেও কেনাকাটা করি, ভিতর থেকেও কেনাকাটা করি। তবে আমার এটা কিন্তু বাইরের। হ্যাঁ, এটা শপিং মলের বাইরের। ওকে, আচ্ছা, একটু আপনাদের সম্পর্কে জানতে চাই। আপনারা এখন কন্টেন্ট ক্রিয়েশন করছেন, বা নিজেকে কোন পরিচয়টা দিতে আপনাদের সবথেকে বেশি ভালো লাগে? ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটর, নাকি অন্য কিছু? বিজনেসম্যান। বিজনেসম্যান। আচ্ছা, আপনারা কন্টেন্ট ক্রিয়েটররা হঠাৎ করে সবাই বিজনেসম্যান হয়ে গেলেন, এর কারণ কি বলুন তো? কারণ কন্টেন্ট ক্রিয়েটিং আর বেশি দিন ভাত নাই দেখতে পাচ্ছি ইন ফিউচারে। ওকে, এই জন্য আপনারা এখন সবাই ব্যবসায়ী হয়ে গেছেন। আচ্ছা, ব্যবসার ক্ষেত্রে আপনার তো একটা স্যালুন আছে, আমরা কিছুদিন আগে দেখেছি, এই স্যালুন নিয়ে অনেক ধরনের কথাই শোনা গেছে। আসলে ব্যবসা হিসেবে স্যালুনটাই কেন, বা আপনারা সবাই স্যালুন দিচ্ছেন, এটা কি আসলে কপি পেস্ট করছেন একে অন্যকে? না, অন্যরা করতে পারে, বাট আমি যেটা করতেছি আমারটা কপি পেস্ট না, কারণ আমি এই লাইনে ছিলাম, এখানে থেকে অভিজ্ঞতা অর্জন করে দেন হচ্ছে আমি ডিসাইড করি যে আমি সেলুন দেবো। এটা প্ল্যানিংটা আমার ছিল যখন বাংলাদেশে সেলুন পপুলার হয় নাই, ঠিক এর আগে থেকে আমার প্ল্যানিংটা ছিল। ইভেন বাংলাদেশের বিউটিশিয়ান যারা বড় বড় ছিল তাদের সাথে আমার চলাফেরা ছিল, ওই দিক থেকে আমার চিন্তা ভাবনা ছিল আমি একটা লেডিস বা জেন্টস নিয়ে কাজ করব। ওই চিন্তা ভাবনা থেকে আমি দিচ্ছি। আর আমার একটু লেট, আস্তে আস্তে এই লাইনে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল, তো সব কিছু ঠিকঠাক করে আমার একটা জায়গা প্রতিষ্ঠান নিয়ে দাঁড়াতে একটু লেট হয়ে যায়, যার কারণে এখন পাবলিক বা আপনারা যারা মনে করতেছেন যে কপি পেস্ট এরকম কিছু, বাট এরকম কিছুই না, আমার চিন্তা ভাবনা অনেক আগে থেকেই ছিল। তার মানে আমরা বলতে পারি যে তোহা ভাইয়ের চুল কাটার অভ্যাস আগে থেকেই ছিল? চুল কাটার অভ্যাস না, অল এভরিথিং। চুল কাটিয়ে নেওয়ার অভ্যাস? মানে চুল কাটতে আমি পারি না। কাটতে পারেন না, নাকি কাটিয়ে নেন? কাটিয়ে নেই। আপনি চুল কাটেন না? না, চুল কাটেন না, নিজের চুল কাটেন না? একটা বিজনেস মেইনটেনেন্স করার জন্য যা যা দরকার হয় অভিজ্ঞতা সবকিছু আমার আছে, বাট চুল কাটা এগুলো আর কি আমি পারি না। তো ভাই, আপনি বললেন যে এখন বর্তমানে আপনি সেলুন নিয়ে কাজ করছেন এবং এই ব্যবসা সম্পর্কে আপনি সবকিছুই জানেন। জি। এর আগে আপনি কি করতেন কন্টেন্ট ক্রিয়েশনের আগে? এর আগে আমি জব করতাম। কোথায় জব? কন্টেন্ট ক্রিয়েশনের আগে আমি হচ্ছে ইনফিনিটিতে জব করছি, এমরালাতে জব করছি, ব্র্যান্ড শপগুলোতে, ইভেন লোকাল মার্কেটেও জব করেছি, নিউ মার্কেটে। আমরা শুনেছিলাম আপনি গার্মেন্টসে জব করেছেন। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি গার্মেন্টসে একটা ভালো পোস্টে ইন্টারভিউ দিতে গেছি, দেন আমি মনে করছি যে ওখানে আমি ক্যাপাবল না, কাজগুলো আমি করতে পারবো না, দেন আমি চলে আসি, বাস এতটুকুই। আচ্ছা, এই যে আপনিও যেমন গার্মেন্টস শুনলে নাকটা শিটকালেন, আসলে আমাদের দেশের গার্মেন্টস শুনে কেন নাক শিটকায়? আমি নাক শিটকাই না, আমি এখনো চাই আমি গার্মেন্টসে কাজ করব, আর আমার ইন ফিউচারে ইচ্ছা আছে গার্মেন্টসের বিজনেস করার। তো আমার কাছে সব পেশাই সমান, কোনো পেশা ছোট না, কারণ আমরা যদি কোনো পেশাকে বাদ দিতে যাই সেক্ষেত্রে একটাকে ছাড়া আরেকটা কিন্তু অচল। সো আমি কোনো পেশাকে অসম্মান করি না, সব পেশাই। এই যে মানুষ নাপিত বলে, আমি সেলুন দেওয়ার পর থেকে দেন বা আরও যারা দিছে, সো আমি বলি যে নাপিত বললে এই নাপিত সব মূলত যারা কাজ করে তাদেরকে পচানো হচ্ছে, আমাদেরকে বলে আমাদেরকে ছোট করতে গিয়ে তাদেরকে ছোট করা হচ্ছে, যেটা উচিত না। ওকে, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আমাদের সাথে আরও একজন গেস্ট আছেন, আমরা গেস্টকে বসিয়ে রেখে দর্শক হিসেবে শুধু কথাই শুনিয়ে যাচ্ছি। এটা আপনার কাছে শুনতে চাই, আপনি কি মনে করেন আসলে আমাদের দেশের মানুষ বিশেষ করে সেলুন বা গার্মেন্টস এই যে বিষয়গুলোকে এতটা আসলে নিচের দিকে কেন দেখে, বা মানুষকে আসলে নিচের দিকে দেখে কিনা? অনেক মানুষ দেখে বিধায় বলে, যেমন একটা রিক্সা চালককেও অনেকে অনেক ছোট মনে করে, বাট আমাদের চোখে এরকম কিছু না। মানে আমার হাজবেন্ড জবে থেকে হচ্ছে সেলুন দিয়েছে, তখন থেকে নাপিত এইসব বলে ওকে
মানে বলা হয়, বাট এগুলো ওকে বলতে যে স্টাফদের ছোট করা হয় যারা আসলে এই কাজগুলো করে। তো আমি মনে করি এরকম করা উচিত না। আচ্ছা, আমাকে একটু বলবেন যে আপনি মানে তার সাথে আপনার পরিচয়টা কিভাবে হলো? ওর সাথে আমার পরিচয় ইনস্টাগ্রামে হয়েছে। ইনস্টাগ্রামে? হ্যাঁ। এটা কত সময় আগে? এটা 2020 সালে। 20 সালে। আপনাদের বিয়ে হয় কত সালে? 21 সালে আমাদের 1 বছরের রিলেশন ছিল। 1 বছরের সম্পর্ক ছিল, 21 সালে আপনাদের বিয়ে হয়। আচ্ছা, পরিচয়ের পরে আসলে আপনাদের বিবাহটা আমি যতদূর জানি যে অতটা বেশি সহজ ছিল না, আসলে ঘটনাটা কি ছিল? ঘটনাটা মানে আমাদের তো ফ্যামিলি মেনে নিচ্ছিল না। ওর মানে আমার শাশুড়ির কাছে বলছিল আমার কথা, বাট উনি আমাকে অ্যাকসেপ্ট করে নাই, যেহেতু ও ছোট ছিল, ও তখন কিছু করতো না। প্লাস আমি তো ভয়ে বলতেই পারি নাই যে আমি এরকম রিলেশন করি বা এরকম কিছু। তো বাধ্য হয়ে আর কি আমাদের বের হয়ে যেতে হয়, মানে আমরা পালাই বিয়ে করি আর কি। ওকে, তো আমরা কিন্তু তার কথা শুনে বুঝলাম যে আপনি সেই সময় ছোট ছিলেন, ও বড় ছিল। হ্যাঁ, আমি তো আরো ছোট ছিলাম। বড় ছিলেন। আচ্ছা, আপনাদের বয়স তখন কত ছিল যখন আপনারা বিয়ে করেছেন? আমার মেবি 19 এরকম ছিল, ওর ছিল 16 বছর। 16 বছর। আচ্ছা, এই দেখুন, আমরা যখন কোনো জায়গা থেকে পালিয়ে যাই, এটা একটা অন্যরকম এক্সপেরিয়েন্স। আমরা শুনি, অনেকের গল্পই শুনি। আপনাদের গল্পটা কি হয়েছিল? পালিয়ে গেলেন কিভাবে, প্ল্যান কোথায় গেলেন, বা তখন তো এতটা সব plan পরিচিত ওর ছিল। ছিলেন না আপনারা, তো তখন কিভাবে আসলে সার্ভাইভ করলেন? ঘটনাটা কি ছিল? তখন সার্ভাইভ করার পিছনে আমার একটা ফ্রেন্ড আছে, বেস্ট ফ্রেন্ড, যে এখনো আমার খুব ভালো ফ্রেন্ড, ভালো রিলেশন। সে সবসময় আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। তো আমি যদি শর্ট করে কাহিনীটা বলি, ওই দিন লকডাউন, আমরা পালানোর চিন্তা ভাবনা করে রাখছি। আমার ফ্রেন্ডকে গ্রাম থেকে আনালাম চাঁদপুর, আমার বাসা চাঁদপুর থেকে, যে এরকম আমি ওকে নিয়ে বিয়ে করে ফেলবো। আমরা আবার জানতাম না যে ওই দিন বাংলাদেশের সব ধরনের যানবাহন বন্ধ। ওকে সুন্দর করে বাসা থেকে বের করে নিয়ে আসলাম মিরপুর 1 থেকে আমরা চলে গেলাম সায়দাবাদ। গিয়ে দেখি কোনো ধরনের বাস আছে কিন্তু বাস চলাচল বন্ধ। দেন আমরা যাই সদরঘাট, লঞ্চ বন্ধ, মানে কোনো প্রকারের পরিবহন চলতেছে না। এমন তো অবস্থায় বাসায় কিন্তু আমরা বের হওয়ার সাথে সাথে ফোন দিয়ে বলে দিচ্ছি যে আমরা চলে যাচ্ছি আর কি, মানে আমরা একে অপরকে বিয়ে করে ফেলবো, তোমরা কোনো ধরনের প্রবলেম করো না। দেন এগুলো বলে দিয়ে আমরা বের হয়ে যাই। দেন তো আমি বিপদে পড়ে যাই, বাসায় কোনোভাবে ব্যাক করা পসিবল না। তো এই অবস্থা অনেক, মানে খুব ভালো একটা বিপদে পড়ছিলাম তখন, মানে পারি না বাসায় ব্যাক করতে, না পারছি যাইতে। তারপর অনেক দূর হাঁটাহাঁটি করে দেখলাম যে একটা ট্রাক যাচ্ছে, ট্রাকে কিছু মানুষ উঠতেছে। দেন আমি চিন্তা করলাম এটাই সুযোগ, না হলে পসিবল না যাওয়া। দেন ট্রাকে আমরা উঠলাম, বৃষ্টিতে ভিজে ভিজে চাঁদপুর পৌঁছাই। সকালে বের হয়ে 8টায়, চাঁদপুর পৌঁছাই রাত 10টায়। দেন ওখানে গিয়ে আমার ফ্রেন্ড সার্কেল ছিল এবং বড় ভাইরা ছিল, সবাই মিলে আমি বিয়েটা করে ফেলি। করে দেন আমরা একটা বাসায় অস্থায়ীভাবে 1 দিনের জন্য উঠি। দেন ওখান থেকে আবার আমি আরেকটা ফ্রেন্ডের বাসায় যাই, ওখানে 1 মাসের মতো থাকি। আচ্ছা, এই ঘটনায় এখন পর্যন্ত বর্তমানে সিচুয়েশন কি? আপনাদের পরিবারে কি মেনে নিয়েছে? বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের 2 ফ্যামিলি মেনে নিয়েছে। আচ্ছা, আমি একটু জানতে চাই আপনারা এখন বর্তমানে কিসে পড়ছেন বা পড়াশোনা করছেন কিনা? আমি অনার্স 3rd ইয়ারে আছি। 3rd ইয়ার আছেন। আপনি? ইন্টার সেকেন্ড ইয়ার। ইন্টার সেকেন্ড ইয়ার। আপনি কোথায় আছেন? আমি ধানমন্ডির একটা প্রাইভেট কলেজে পড়াশোনা করতেছি। নাম বলা যাবে? না, নাম বলা যাবে না। নাম বলা যাবে না। আচ্ছা, আপনি? আমি সাভারের একটা কলেজে। নাম বলা যাবে? নাম বলা যাবে। আচ্ছা, তাহলে আপনি ইন্টার সেকেন্ড ইয়ারে আছেন, আপনি অনার্স 3rd ইয়ারে আছেন। আচ্ছা, কোন ডিপার্টমেন্টে আছেন? আমি বাংলাতে আছি। বাংলাতে। আর আপনি তো ইন্টারমিডিয়েটে আছেন। আচ্ছা, একটু জানতে চাই যে আপনাদের বেড়ে ওঠা হলো কোন শহর থেকে, বা আপনারা কিভাবে বেড়ে উঠলেন দুজন, এক এক করে একটু জানতে চাই। প্রথমে আপনার কাছে। আমি ছোটবেলাটা চাঁদপুরে জন্মের পরে ছিলাম 5-6 বছর। দেন নারায়ণগঞ্জে আমি বড় হই পড়াশোনার সুবাদে আমার আন্টি আঙ্কেলের কাছে। ওখান থেকে আমি ক্লাস 10 পর্যন্ত পাশ করি। দেন ইন্টারে আমি আবার চাঁদপুর ব্যাক করি, চাঁদপুরে নিজের এলাকায় ব্যাক করে 1 বছর থাকি, ইন্টার পড়াশোনা করি। দেন এর মধ্যে ঢাকায় চলে যাই জব করার উদ্দেশ্যে, যে কাজকাম শিখবো, ব্যবসা বাণিজ্য করবো, এরকম একটা মেন্টালিটি ছোটোবেলায় থেকে ছিল। দেন ঢাকায় চলে আসি, পাশাপাশি পড়াশোনাটা কন্টিনিউ করি। তো এর মধ্যে বিয়ে করি, বিয়ে করার পর 2-4 মাস আবারও চাঁদপুর থাকা হয়। দেন পার্মানেন্ট ঢাকা আসা, এখনো পর্যন্ত ঢাকায়। আচ্ছা, আপনি মানে আপনার বেড়ে ওঠাটা হলো কিভাবে, বা কোন শহর থেকে কিভাবে বেড়ে উঠলেন আপনি? আমি বগুড়ায় বড় হয়েছি, বাট ক্লাস 5-এ মানে ওই যে পিএসসি যেটাকে বলে সমাপনী পরীক্ষা দিয়ে আমি ঢাকায় চলে আসি। ওই 6 থেকে মিরপুরেই বড় হওয়া, দেন এখন পর্যন্ত মিরপুরেই আছি। মিরপুরে আছেন। আচ্ছা, আমাকে একটা জিনিস বলবেন, আপনারা তো কন্টেন্ট ক্রিয়েশন করছেন, কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রাটা শুরু হলো কিভাবে? যাত্রাটা আমি কিন্তু কাজ করতাম অনেক আগে থেকে। ওর সাথে যখন আমার রিলেশন, তখন ও দেখতো আমি বিভিন্ন ধরনের শর্ট ফিল্মে যাই, কাজ করি, বিভিন্ন ধরনের চ্যানেলে কাজ করি, কিন্তু ওগুলোতে রিচ হতো না, 1-2 হাজার এরকম রিচ হতো। কিন্তু সবাই একটা নিয়ে কাজ করতাম যে কিছু একটা করব, দেন হতো না। দেন বিয়ে করার পর আমরা যেরকম একটা পরিস্থিতির মধ্যে যে যেহেতু 2 ফ্যামিলি আমাদের সাপোর্ট ছিল না, তো আমরা একটা পর্যায়ে আমি মেনলি ভিডিও থেকে সরে যাই, যে আমি আর কোনো ধরনের ভিডিও করবো না। তখন আমি দিন শেষে জবের উদ্দেশ্যে দৌড়াদৌড়ি করি, জব করি, আর ও বাসা থাকতো। তো
তো দেন ওর আবার হচ্ছে তখন অনলাইন অ্যাক্টিভ ছিল, আমি তখন অনলাইন খুব একটা অ্যাক্টিভ থাকতাম না। ওই যে কিছু কিছু আইডল কাপল ব্লগার আছে তাদের ভিডিওগুলো দেখতো, দেখে আমাকে দেখাতো যে দেখো কত সুন্দর ফ্যামিলি, এরকম আসলে আমরা ভিডিও করি। দেন আমি সাপোর্ট দিতাম না। হঠাৎ করে একটা ভিডিও আমাদের হচ্ছে অ্যানিভার্সারিতে সে হচ্ছে আমাকে ক্যান্ডিড একটা ভিডিও করে সেটা পেজে এমনিতে 100 ফলোয়ার ছিল তখন আমাদের পেজে, আমি ওকে না বলি আপলোড দিয়ে রাখে। 1 মাস পর আমি ভিডিওটা দেখি যে 1 মিলিয়ন প্লাস ভিউ। দেন ও আমাকে বলে যে আসলে আমরা তাহলে এই আপনাদের পরিচিতি পেল কোন ভিডিও থেকে? আমাদের আপনারা আমাদের কাছে পরিচিত হলেন কোন ভিডিও থেকে? আমার সব ভিডিও থেকে, আমরা এখন যত ভিডিও দিই সবগুলোই তো না, শুরুটা তো অবশ্যই কোনো না কোনো একটা ভিডিও থেকে ছিল, কারণ এখন বর্তমানে আপনারা পরিচিত ঠিক, কিন্তু শুরুর দিকে আপনারা পরিচিত হলেন বা মানুষের কাছে আপনারা রিভিল হলেন বা আপনাদের নামটা মানুষের কাছে পৌঁছে গেল, এটা কোন ভিডিওর মাধ্যমে গিয়েছিল? এটা একটা ভিডিওর মাধ্যমে জানেন, অনেকগুলো ভিডিওর মাধ্যমে হইছে। অনেকগুলো 1 2 3 কজ 4 হচ্ছে 5 অ্যানিভার্সারি ভিডিওর পর আমরা প্রায় কন্টেন্ট মেক করতাম। বলতে গেলে যে প্র্যাঙ্ক ভিডিওগুলো যে মেক করে, ও আমাকে সারপ্রাইজ দিত, আমি ওকে সারপ্রাইজ দিতাম, এগুলো ভিডিও আর কি। আচ্ছা, একটা বিষয় বলুন তো, আমরা দেখি মাঝে মাঝে আপনাদের মধ্যে ঝগড়া হয় এবং ঝগড়া সবার মাঝেই হয়, হয়তো কারোটা দেখা যায় কারোটা দেখা যায় না। তো আপনাদের মাঝে ঝগড়া হয়, আপনি কি ধরে জান্নাতকে মারটার দেন নাকি? না, মারামারি হয় না। 2 একবার হয়েছিল আমাদের বিয়ের এই পর্যন্ত। এক্সট্রিম পর্যায়ে গেলে দেখা যায় হয়, একটা ফ্যামিলিতে টুকটাক হয়ে যায়। ভিডিওতে তো আমরা টুকটাক দেখি আর কি, একটু ভিডিওতে এটা কি ফেক? ভিডিওতে যেটা এটা কি ফেক? না, ভিডিওতে ফেকও বলা যায় না। কিছু কিছু জিনিস আছে আমরা করি, আবার কিছু কিছু জিনিস হচ্ছে আমরা দেখাই যে এটা হলে এটা হবে, একটা মেসেজ দিয়ে দেই ভিডিওতে। তার মানে এটা একটা নাটকীয় ব্যাপার যে একটা মেসেজ। সব না, কিছু কিছু, সব না, তাই তো? জি। আচ্ছা, আরেকটা বিষয় আমরা জান্নাতের কাছ থেকে শুনতে চাই। আচ্ছা, সে তো আপনাকে মারেন, আপনি তাকে মারেন? আমি তো মারতে পারি না, আমি নখগুলো রাখি ওর জন্য। মানে নখগুলো দিয়ে কি করেন? খামচি দেন? খামচি দেন? খামচির কি দাগ টাগও আছে নাকি? খামচি টামচি দেয় নাকি? এই যে আমার এগুলো সব, আরে তো বিশাল খামচির দাগ দেয়, তাহলে তো সে খুব রাক্ষসী টাইপের। তাহলে কি, তাহলে আপনি কি বিয়ে করে তাকে শান্তিতে আছেন? আমি আলহামদুলিল্লাহ অল এভরিথিং শান্তিতে আছি, বাট মাঝে মধ্যে একটু ঝামেলা করে, এগুলো মাইনে নিতে হয়, মেয়ে মানুষ, বয়স কম। তবে আমি আপনার অবস্থানটা বুঝতে পারছি, আপনি অনেক কষ্টে কথাটা বললেন। না, সবাই বলে, যারা বিবাহিত অনেকেই এইভাবে কষ্টেই বলে আর কি। আচ্ছা, এই কষ্ট থেকে আপনি নাকি আরেকটা বিয়ে করতে চান আমরা শুনলাম, আসলে কি সত্য? আমি একটা না, আরো 3টা বিয়ে করতে চাই। 3টা? আচ্ছা, আপনি 3টা বিয়ের কথা শুনে কেন হাসলেন? না, আমি হাসলাম বলতে গেলে যে আমাদের তো ইসলামে বলা আছে যে যদি স্ত্রী হচ্ছে অনুমতি দেয় তাহলে বিয়ে করতে পারবে, না সেটা তো পারবে না। দিবেন অনুমতি? না, কখনোই না। এটা কোনো ওয়াইফ চাবে না। অনুমতি দেয় না কেন? দেয় না আসলে, কোনো ওয়াইফই চাবে না। আবার অনেকে হচ্ছে মানে করে 2টা বিয়ে করে একসাথে সংসার করে, বাট ওনাদের মন মাইন্ড কেমন আমি জানি না, বাট আমি পারবো না। আচ্ছা, ধরুন একটা সিচুয়েশন, আপনি কোনো একদিন হঠাৎ করে গেট নক হলো, গেট খুলে দেখলেন সে একজনকে বিয়ে করে নিয়ে চলে আসছে, তখন আপনি কি করবেন? তাই আমি বলবো যে এটা তো আমি আমার নিজের সংসার, আমি তিলে তিলে বড় করছি, আমি কারো থেকে কোনো কিছু নেই নাই। আমার সংসারে আমি কোনো এইভাবে নরমালি বলবেন? আমি নরমালি কি আর কিভাবে বলবেন আমাকে একটু দেখান তো। ওই সময়টা মনে করুন দরজা খুললো, আপনি দেখলেন যে তোহা একজন মেয়েকে বিয়ে করে নিয়ে সামনে, তখন তো অবশ্যই সিচুয়েশন অনেক খারাপ হবে। একটু বলুন তো দেখি, একটু সিচুয়েশন আমি একটু দেখতে চাই কি হবে আর কি, মানে তখন আপনি কি রিঅ্যাক্টটা করবেন? হাতের কাছে যা থাকবে সেটা দিয়েই বাড়ি খাবে। বাড়ি দিয়ে দিবেন একদম? মানে এটা সাথে যে থাকবে তাকেও বাড়ি দিবেন নাকি? অবশ্যই, তো দুইজনেই তো ভুল করছে, ও তো একা ভুল করে না। আর আজকালকার যুগের মেয়েরাই খারাপ বলতে গেলে। আচ্ছা, আমি যা অনেস্টলি বলবো যে মেয়েরাই বেশি খারাপ, মেয়েরাই নক দেয়। মানে দেখতেছে যে বিয়ে হইছে বা বাচ্চা আছে, মানে আমাদের দিক বলতেছি না, অনেকেরটাই বলতেছি যে মেয়েরাই আগে আগে মেসেজ দিবে, আগে আগে কথা বলবে, এই করবে, দেখা করবে। তাহলে একটা মেয়ে হয়ে মানে একজন নারী হয়ে একজন নারীকে খারাপ বলে ফেললেন। আসল সত্য কথা বলতে আজকালকার যুগের ছেলেরাই ভালো। আচ্ছা আচ্ছা, এই যে তো আমি একটা কথা বলতে চাই, এই বিয়ের প্রসঙ্গ নিয়ে আমার একটা মনে হলো, ধরুন এখন তো আপনারা পরিচিত, আর পরিচিত মানুষদের অনেক কিছুই থাকে, যে অনেক ফ্যান বেস থাকে, অনেক পছন্দের মানুষ থাকে। ধরুন এই ইন্ডাস্ট্রিতে আমরা সুগার মামি, সুগার ড্যাডি নামে শব্দগুলো শুনে থাকি। কোন একজন সুগার মামি এসে বলল, তোহা তুমি আমাকে বিয়ে করো, জান্নাতকে ছেড়ে দাও, দরকার লাগে 5টা সেলুন আমি আরো দেবো। আচ্ছা, কি করবেন তখন? তখন আমি ওর সাথে একটা প্ল্যানিং করব যে এরকম এরকম একটা ভালো অফার আসছে, 2 বছর খালি সহ্য করো, অর্ধেক টাকা তোমার, অর্ধেক টাকা আমার। কি সহ্য করবে না এই টাকা? কখনোই না। আমাকে যদি 10 কোটি টাকা দিও বলে আমি তাও সহ্য করব না। দরকার হলে আমি ডাল ভাত খাবো। এমন হইছে মানে চাঁদপুরের বেশিরভাগ মানুষ হচ্ছে বিদেশ পছন্দ করে, বিদেশ যায়। কুমিল্লা, নোয়াখালী এগুলোর মানুষ বিদেশ যায়। তো আমি বিয়ের আগে বলছিলাম যে এরকম এরকম আমাকে রেখে বিদেশ যাওয়া যাবে না, গেলে আমরা একসাথে যাব। তো এই কথাই, তাহলে আমি বিদেশে যাইতে দেব আর আমি এসব করতে দিব? আচ্ছা, এই প্রসঙ্গ থেকে একটা কথা মনে পড়লো, এমন কি কোনোদিন হয়েছে, যেহেতু আপনারা পরিবার ছেড়ে চলে এসেছিলেন এবং দীর্ঘ কতদিন আপনারা বাইরে ছিলেন, মানে ফ্যামিলি টাচের বাইরে? 1 মাস ছিলাম সম্পূর্ণ টাচের বাইরে, এখনো তো ফ্যামিলি টাচের বাইরে আছি নিজে নিজে।
ওকে, আচ্ছা, তাহলে এমন কি কখনো সিচুয়েশন গেছে যখন আপনারা এমন দিন গেছে যে আপনাদের কাছে খাবার নাই, হয়তো একবেলা খেয়েছেন আর একবেলার কোনো উপায় নেই, এরকম ধরনের কোনো ঘটনা আছে কিনা একটু আমাদেরকে যদি শেয়ার করেন। বিয়ে করার পর যখন আমরা পালিয়ে যাই, আমরা হচ্ছে 500 টাকা দিয়ে একটা রুম নেই, মাটির বাসা, উপরে টিন শেডের। তো ওখানে গিয়ে হচ্ছে আমাদের যে খাবারটা আমরা কিনে, আমার কাছে তখন টাকাই ছিল না, ও কিছু টাকা নিয়ে আসছে, আমার কাছে 2000 টাকার মতো ছিল, এগুলো শেষ। দেন আমি কি করব, একবেলা খাচ্ছি আর একবেলা খাইতে পারছি না, এরকম সিচুয়েশন আমার 2-4 দিন গেছে। তো আমার ওই সময় আমার একটা ফ্রেন্ড ছিল, যে বেস্ট ফ্রেন্ড, যে আমাকে বিয়ে করাইছে, ও আমাকে অনেক বেশি হেল্প করছে, বাসা থেকে খাবার দাবার মানে চুরি করে এনে আমাকে দিছে, এই মোমেন্টগুলো আর কি এরকম হয়েছে। আচ্ছা, তো এই যে বিষয়টা আপনারা একটা সিচুয়েশন পার করে আসছেন এবং আপনারা দেখছেন যে এই জায়গাটাতে কত ধরনের স্ট্রাগল করতে হয় আপনাদের মতো, এই যে কারণ আপনারা যখন বিয়ে করেছিলেন তখন নিশ্চয়ই আপনারা প্রাপ্তবয়স্ক ছিলেন না, এভাবে প্রাপ্তবয়স্ক না হয়ে ফ্যামিলি থেকে একেবারে বের হয়ে গিয়ে বিয়ে করাটা আসলে আপনারা কি ঠিক মনে করেন? বর্তমানে আমি ঠিক মনে করছি না, আমার মনে হয় যে আগে তুমি পড়াশোনা করো, কিছু করো, ক্যারিয়ারে টাকা পয়সা করে, দেন হচ্ছে বিয়ে শাদী করো, অথবা ফ্যামিলিতে বলে যদি ঠিকঠাক করা যায় সেক্ষেত্রে, বাট ফ্যামিলির পারমিশন ছাড়া পালিয়ে যাওয়াটা আসলেই খারাপ। ধরুন আপনারা যদি আজ কন্টেন্ট ক্রিয়েশনে না আসতেন বা পরিচিত মুখ না হতেন, তাহলে তো আপনি সেই জায়গা থেকে আজকে ব্যবসায়ী হয়তো হতে পারতেন না। ব্যবসায়ী আপনি কন্টেন্ট ক্রিয়েশনে ছিলেন জন্য আজকে ব্যবসায়ী, ঠিক কিনা? তো যদি ব্যবসায়ীও না হতে পারতেন, কন্টেন্ট ক্রিয়েটর না হতে পারতেন, তাহলে আসলে আপনাদের লাইফটা কতটা কষ্টের হতো বা আপনারা এখন কোন অবস্থানে থাকতেন? আমরা তো তখন, আর এখন যে অবস্থা আছে, তখন যে আমি 8000 টাকা বেতন বা 10,000 টাকা বেতনের চাকরি করতাম, তখন আরও বেশি হ্যাপি ছিলাম। এখন মনে হচ্ছে যে আমরা হ্যাপি না। তো আমি মনে করি যে তখনকার লাইফটা অনেক বেশি ভালো ছিল, এবং তখন যদি কন্টেন্ট ক্রিয়েশনে না আসতাম, তাহলে আমার আগে থেকে একটা চিন্তা ভাবনা ছিল যে বিজনেস করব। না যে মানে টাকা যত আসে না আরো লাগবে, টাকা কিন্তু কখনো কম হয় না। বাট তখন একটা হচ্ছে অ্যামাউন্ট ছিল, মাসে সে 10,000 টাকা বেতন পাইতো, ঠিক আছে, আমি 6,000 টাকা বাসা ভাড়া দিতাম, 2-3 হাজার টাকার বাজার করতাম, 1,000 টাকা হাত খরচ রাখতাম। তো এই লাইফটা আসলে অনেক ভালো ছিল। আমরা বুঝতে পেরেছি। এখন আমাকে একটা বিষয় বলবেন, যেহেতু আপনারা অলরেডি ব্যবসায় শিফট হয়ে গিয়েছেন, এখন মাসে কত টাকা আয় করছেন? আপনারা দুজন না সিঙ্গেল? ব্যবসা নাকি আমার কন্টেন্ট ক্রিয়েশন? কন্টেন্ট ক্রিয়েশন থেকে কত করছেন, ব্যবসা থেকে কত করছেন? কন্টেন্ট ক্রিয়েশন থেকে আমার প্রায় 1.5 লাখ 2 লাখের মতো আসে, আর ওটা আলাদা। কন্টেন্ট ক্রিয়েশন থেকে এটা আসে আপনার, আর ব্যবসা থেকে? বিজনেস আমার রানিং হয়েছে 1 মাস, 1 মাসে আলহামদুলিল্লাহ লাখ খানিকের উপর প্রফিট হয়েছে। মানে আমাদের খরচ কিন্তু হিউজ, এই খরচটা বাদ দিয়ে লাখ খানিকের উপরে প্রফিট হয়েছে। এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ কত টাকা আপনি আর্ন করেছেন কন্টেন্ট ক্রিয়েশন থেকে? কন্টেন্ট ক্রিয়েশন থেকে সেটা আমার 60,000 সামথিং 70-এর মতো ছিল একটা আমাদের ইয়ে থেকে, কন্টেন্ট ভিডিও থেকে। আচ্ছা, আরেকটি বিষয় আমি জানতে চাই একটু আপনাদের কাছে, আপনাদের ঘনিষ্ঠজন যারা আছে তাদের অনেকের সাথে আমার কথা হয়েছে এবং তাদের মাধ্যমে আমি জানতে পেরেছি যে আপনাদের কমেন্টে প্রায় 3 মিনিট 21 সেকেন্ড নামের যে অংশটুকু আসে, এটা শোনার পরে আপনার কি মনে হয়? এটা শোনার পর আমার কিছু মনে হয় না। প্রত্যেকটা মানুষের জীবনে পাস্ট থাকে, অতীত থাকে, যেটা অন্ধকার, যেটাতে মানে অতীত তো অন্ধকার চলে যায়। তো আমি মনে করি না যে এইটা নিয়ে কোনো কিছু, যারা বলে তাদের নিতান্তই কোনো কাজ নেই। এবং এই যে আপনাদের কাছের যারা আছে তারা বলে এটা আপনাদের মেক করা ছিল এবং এটা আপনারা ইচ্ছাকৃতভাবে এটা প্রকাশ করেন যাতে আপনারা লাইমলাইটে আসতে পারেন। এটা কতটুকু আপনি সত্য? যদি বুঝের মানুষ হন তাহলে একটা কথাই বুঝবেন, আজকে যদি আমাদেরকে মানুষ না চিনতো, আমাদের যখন অ্যাক্সিডেন্টটা ঘটে, এই ব্যাপার নিয়ে আমি কথা বলতে চাই না, তারপরে একটু ক্লিয়ার করে দিচ্ছি সবাইকে। অ্যাক্সিডেন্টালি যখন এই ব্যাপারটা ঘটে, তখন আমাদের পেজে ফলোয়ার 2.5 লক্ষের মতো। আমাদেরকে এমন কোনো মানুষ নেই যে চিনে না, জান্নাত তোহার ভিডিও দেখেন, এমন কেউ নাই। আজকে যদি আমরা পপুলার মুখ বা পরিচিত মুখ না হতাম, তাহলে কিন্তু ওই মানুষগুলো আমাদেরকে চিনতো না। এই যেই জিনিসটা হয়েছে আমাদের সাথে, যেই জিনিসটার ভিকটিম আমরা, এই জিনিসটা 5-10 জন থেকে চলে যেত। এটা কিন্তু এতটা পরিমাণ, যেই পরিমাণ মানে ছড়াইছে, এতটা ছড়াইতো না। তো এটা নিজস্ব মেক করা কোনো কিছুই না, লাইফের একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট যেটার ভিকটিম আমরা। এই অ্যাক্সিডেন্টের ইমপ্যাক্টটা কেমন পড়েছিল, এখন পর্যন্ত কেমন আছে? ইমপ্যাক্টটা খুব বাজে ছিল, মানে মাঝে মধ্যে তো চাইছিলাম যে সুইসাইড করি, কিন্তু দিন শেষে ফ্যামিলি, আত্মহত্যা, মহাপাপ, মানে অনেক পরিমাণ বাজে সিচুয়েশনে ছিলাম আমরা। তার মানে এটা নিয়ে আপনারা আত্মহত্যার মতো অ্যাটেম্পট নেওয়ার চেষ্টা করেছিলেন? হ্যাঁ, দুজনেই? কারণ দুজন তো আমরা একসাথে। আমাদের এমন একটা প্রতিজ্ঞা ছিল যে লাইফে যত কিছু হয়ে যাক, আমরা দুজনের হাত ছাড়বো না। কজ মানে আশেপাশে অনেক কিছুই হচ্ছে, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা একসাথে। অ্যাক্সিডেন্টের কিন্তু প্রায় 2 বছর হয়ে গেছে। অনেকেই বলতেছে যে না, ওরা একসাথে আছে, দেন এত কিছু হয়ে যাওয়ার পর দুজনের হাত ছাড়ে নাই বা মেয়েটাকে একা করে রেখে যায় না। এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি প্রাপ্য। দর্শক, আমরা এই বিষয়টি, যেই বিষয়টি নিয়ে বিতর্ক আছে, সেই বিষয়টি আজকে পরিষ্কার করতে চাই।
আমরা একটু আরো গভীর থেকে এটা জানতে চাই, যখন আপনারা দেখলেন এই ঘটনাটা হলো সেদিন কি ঘটেছিল অ্যাকচুয়ালি, আর ঘটনাটা ঘটার পর আপনাদের প্রতিক্রিয়া কি ছিল, আমাকে একটু যদি ব্রডলি আপনারা বলেন। স্কিপ করতে চাচ্ছি কারণ কারণ এই আমি সব নিয়ে কথা বলতে যাচ্ছি। আমরা এই বিষয়টি জনগণের কাছে জানাতে চাই। তোহা ভাই, আমরা এই বিষয়টি মানুষের কাছে জানাতে চাই, কারণ আপনারা যেমন ভুক্তভোগী, আপনাদের মতো ভুক্তভোগী আর কেউ না হোক, একটু দরকার আপনার এই বিষয়টি একটু ক্লিয়ার করুন। আচ্ছা, তো আমাদের সাথে যেই বিষয়টা ঘটে, আমরা বিয়ে করি খুব অল্প বয়সে। অল্প বয়সে তো মানুষের ইমোশন ঠিক থাকে না, দেখা যায় আমাদের ভুল ক্রমে আমাদের পার্সোনাল ফোনে কত কিছুই থাকতে পারে, এটা স্বাভাবিক না বিষয়টা। তো এই ফোনটা যখন চুরি হয়ে যায়, যখন আমরা সদরঘাট থেকে ঢাকায় ব্যাক করতেছি চাঁদপুর থেকে, তখন চুরি হয়ে যায় জ্যামের মধ্যে। আমি ঘুমাচ্ছিলাম, ও জানলার পাশে ছিল, ফোনটা চুরি করে নিয়ে যায়। আর ফোনটা সম্পূর্ণ আনলক অবস্থায় চুরি করে ওর হাত থেকে। হচ্ছে তখন আমাদের বিয়ের 2 বছর ছিল। হ্যাঁ, না বিয়ের 2 বছর না, বিয়ের প্রথমের দিকে এটা চুরি হয়। চুরি হওয়ার পর এটা হচ্ছে আমার ফ্যামিলি পর্যন্ত যায়, ফ্যামিলির কাছে টাকা পয়সার জন্য ফোন দেওয়া হয় যে আপনাদের, প্রথমে ওরা ভাবছে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, দেন ফ্যামিলির কাছে এগুলো পাঠায়। দেন টাকা পয়সা একটা পর্যায়ে আমরা টাকা পয়সা দিতে রাজি হই, থানায় গিয়ে একটা জিডি করি। মানে এটা আপনাকে ব্ল্যাকমেল করেছিল? ব্ল্যাকমেল, হ্যাঁ। তো ব্ল্যাকমেল করে টাকা পয়সা দেওয়ার জন্য রাজি হই, কিন্তু ওরা আমাদেরকে সামনাসামনি এসে টাকা নেবে না, বিকাশে টাকা দিব। ওরা টাকা দেওয়ার পর আদৌ কি ডিলিট করবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। দেন আমরা পুলিশের শরণাপন্ন হই। তো পুলিশরা আমাদেরকে তেমন একটা হেল্প করে নাই, এই বিষয়টা জানার পরেও করতে পারে নাই বা করে না আমি জানি না, বাট করে নাই। আমার কাছে মনে হয়েছে যে করে নাই, কারণ আমি এটার কোনো আপডেট পাই নাই। দেন ওইটা চলে যায়। দেন আমরা চাকরি বাকরি করতেছি, আমি আমার লাইফে চলতেছি, কোনো সমস্যা নেই, সোশ্যাল মিডিয়ার কেউ না আমরা, তখন আমি নর্মাল পার্সন চলতেছি। যখন আমরা এর 1 থেকে 1.5 বছর পর সোশ্যাল মিডিয়াতে আসি, তখন হচ্ছে আপনার যখন আমাদের 2 লাখ প্লাস 2.5 লাখের মতো ফলোয়ার হয়, 2,80,000 তখন হঠাৎ করে, আর এই জিনিসটা কিন্তু শেষ হয়ে গেছে। শুধু একটা স্ক্রিন রেকর্ড ছিল, যেটা আমার ফেসবুক আইডি থেকে ওই যে ফোন চুরি করে, তখন ওই চোর ডাকাত যারা আছে তারা পোস্ট করে দেয়। আর এইটা হচ্ছে আমাদের শুভাকাঙ্ক্ষী বা আমাদের ফ্রেন্ড সার্কেল যারা ফেসবুক আইডি আছে তাদের কাছে, তারা হচ্ছে স্ক্রিন রেকর্ড করে জিনিসটা। দেন হচ্ছে আমাদের হয়তো ভালো দেখতে পারে নাই যে আমরা ভালো আছি, ভালো দিকে যাচ্ছি। এই সিচুয়েশন থেকে আসলে সুইসাইডের মতো অ্যাটেম্পটের ঘটনা কখন আসলো, আসলে কেন আসলো এটা? যখন হচ্ছে আমাদের এটা আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছিল, 2 বছর পর যখন এটা আমাদের পরিচিতি আসলো এবং এটা ছড়াচ্ছিল, হঠাৎ করে আমি দেখলাম কমেন্ট বক্সে অনেকে পিকচার দিচ্ছে। দেন আমি বুঝলাম যে না, এরকম কিছু একটা হইতে পারে। দেন 1-2 দিনের মধ্যে এই জিনিসটা হয়ে গেল। আচ্ছা, এই যখন ঘটনাটা ঘটেছে তখন আপনার অনেক কাছের মানুষই আপনার দূরের হয়ে গেছে, পর হয়ে গেছে, তারাই আপনার সমালোচনা করছিল? আমার ফ্যামিলি আমার পর হয়ে গেছে। ভাই, এই কষ্টটা কতটুকু, যখন আপনার কাছের মানুষ, আপনার ভুল নয় অন্য কারো ভুলের কারণে আপনি সেটা শিকার হচ্ছেন, আপনি ভিকটিম হচ্ছেন, ভিকটিমাইজ হচ্ছেন, এটা কতটা কষ্টের? এই কষ্টটা আমি বলতে পারবো না। আমার ফ্যামিলি আমাকে বুঝে নাই, ফ্যামিলি তারপর শুভাকাঙ্ক্ষী যারা আছে কেউ বোঝে নাই, প্রত্যেকটা মানুষ ব্লেম দিয়ে গেছে। কিন্তু এটার সাথে তো আপনারা আসলে এটার আমরা ভিকটিম, এটা আর কি বলবো, আমার কাছে মামলার কাগজ, জিডির কাগজ সবকিছু আছে। হয়তো আমি যদি জানতাম এই ব্যাপারে কথা, আমি নিয়ে পাবলিককে দেখাইতাম। পাবলিক ভাবতেছে কি 2.5 লাখের ফলোয়ার যারা আছে তারা কিন্তু ঠিকই জানে যে আমরা কোথায় থেকে আসছি, কিভাবে আসছি। আর যারা নতুন ওই আমাদের অ্যাক্সিডেন্টের পর আমাদেরকে চিনতেছে, তারা কিন্তু নতুন করে আমাদেরকে যে বাজে কমেন্টগুলো করতেছে একমাত্র তারাই করতেছে। এখনো কি আপনারা রাস্তায় কি হেনস্থার শিকার হন কিনা? রাস্তা এগুলা না কমেন্টে হয় বেশি, সামনাসামনি কেউ বলে না। সামনে যারা কমেন্ট করে সামনাসামনি সব ছবি তোলে। আচ্ছা আচ্ছা, একটু আপনাদের এই ঘটনা থেকে আমাদের যারা দর্শক আছে আমরা সবাইকে সতর্ক করতে চাই, একটু আমাদেরকে বলবেন যে কি ধরনের বিষয়গুলো তারা যদি ফলো করে তাহলে এই ঘটনার সম্মুখীন তারা কখনো হবে না? ফার্স্ট অফ অল হচ্ছে নিজেদের পার্সোনাল কোনো কিছু ফোনে রাখা যাবে না, ফোন বা নেট। দেন হচ্ছে অনেক বর্তমান ট্রেন্ড হচ্ছে কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলো সেন্ড করে, এগুলো কোনো কিছুই করা যাবে না। এগুলো করলেই একটা লাইফের একটা না একটা পর্যায়ে এগুলোর জন্য কিন্তু প্রচুর পরিমাণ পস্তাইতে হবে, যেটার ভুক্তভোগী আমরা তো হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ ছিলাম লিগ্যাল, বর্তমানে ইলিগ্যাল কত কিছু ভাইরাল হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু মানুষের মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হচ্ছে আমরা লিগ্যাল এটা নিয়ে। আচ্ছা, একটু আপনি বলবেন ওই সময় সিচুয়েশন আপনার কি ছিল? আপনিও তো সুইসাইড করার অ্যাটেম্প নিয়েছিলেন বললেন, আসলে কি আপনার সিচুয়েশন? ও পাশে না থাকলে আমার কিছু একটা হয়ে যেত। আমার একটা কথা আমি সবাইকে বলি যে তখন ও ছাড়া আমার পাশে কেউ ছিল না। আচ্ছা, তখন আপনি ফ্যামিলি থেকে কেমন প্রেসার পেয়েছিলেন বা আপনার আশেপাশের মানুষ? কেউ বোঝে নাই আমাদের দুজনকে, আমার ফ্যামিলিও না ওর ফ্যামিলিও। কি বলতো আপনাদেরকে তখন বা আপনাকে? মানে জিনিসটা বুঝতে চাইতো না যে এটা এইভাবে, মানে আমার ফ্যামিলিতে আমার ফ্যামিলি বিশেষ করে জানতো যে এটা আগের বা এরকম হয়েছে, আমরা মানে হচ্ছে থ্রেট পাইছি, বাট মানে আমার শাশুড়িরা জানতো না। তো হিসেবে একটু আমি আমার ফ্যামিলিকে হচ্ছে বলি নাই বিষয়টা, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি জানতো।
তো আমার ফ্যামিলি হচ্ছে আবার এগুলা নিয়ে প্রচুর পরিমাণ কথাবার্তা শোনায়। তো মূলত ওই যে দেশ গ্রামে একটা জিনিস আছে না, লোকে কি বলবে, সমাজ কি বলবে, এইটা নিয়ে হচ্ছে তাদের মাথা ব্যথা। আজকে যদি ওই দিন আমাদের কিছু একটা হয়ে যেত, আমরা যদি সুইসাইডই করতাম, তাহলে বিষয়টা অন্যরকম হইতে পারতো, বা আমরা প্রুভ করতে পারতাম যে আমাদের এখানে দোষ নেই। আজকে যদি এখন আমি সুইসাইড করি, তাহলে আমার এটা একটা সময় প্রুভ হয়ে যাবে যে আমার এখানে দোষ নেই। মানে পাবলিকরা আমাকে এক প্রকার আমাদের দুজনকে সুইসাইডের মুখে ঠেলে দিচ্ছিল। তখন দুজন একাই ছিলাম, একাই কষ্ট করে আজকে পর্যন্ত। বাট এটা ভালো লাগে যে যারা এরকম তখন বিপদের সময় তারাই বিপদ ডেকে আনছে, তাদেরও কোনো কিছু না কিছু একটা হইছে। হ্যাঁ, মানে এটা পরে আপনারা জানতে পেরেছেন? হ্যাঁ, অনেক ধরনের বিপদ আসছে, আমি এটা নাম নিব না, বাট অনেক ধরনের বিপদ আসছে। মানে আমাদের সাথে যেই কাহিনীটা করছে, এই কাহিনীটা আবার তাদের লাইফেও ঘটছে, বাট তারা তো সোশ্যাল মিডিয়ার কেউ না, তাদের এটা তো ভাইরাল হওয়ার বিষয় না, বাট আমরা দেখছি। তো তখন থেকে আমি হচ্ছে বিশ্বাস করি যে হ্যাঁ, রিভেঞ্জ অফ দ্য নেচার, প্রকৃতির একটা ইয়ে আছে, মানে প্রকৃতির প্রতিশোধ বলছেন আর কি। আচ্ছা, এটা কারা করেছে একটু বলেন তো? এটা কারা করছে এটা আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে চোর ফোন চুরি করে নিয়ে গিয়েছিল। ফোন চুরি করে নিয়েছে, ফেসবুকে পোস্ট করেছে। আমাদের হাতে ফোন নাই, আমরা তো জানি না। 2 ঘন্টা ফেসবুকে আমার আইডিতে ছিল, ওখান থেকে হচ্ছে স্ক্রিন রেকর্ড করে ওর ফ্রেন্ড লিস্টে যারা ছিল তারা, ওখান থেকে কেউ হবে মেয়ে মানুষের মধ্যে, মেয়ে মানুষের আপনারা এখন ট্রেস করতে পারেননি সে কে? আমরা জানি 4-5 জনকে হচ্ছে আমরা সন্দেহ করি, সন্দেহ করেন, বাট কি করব, আর কিছু করার নেই, এটার কোনো প্রুফ নাই, কিভাবে দিব? প্রুফ নেই, বাট আপনারা জানেন। হ্যাঁ, তাদের লাইফে এমন ঘটনা ঘটেছে, বাট ওরা সোশ্যাল মিডিয়ার কেউ না বিধায় এইসব নিয়ে কথা বলতে চাচ্ছি না। দর্শক, আমরা কথা বলছিলাম জান্নাত তোহার সাথে, তাদের জীবনের এমন একটি গল্প শুনছিলাম যে গল্পটি বলতে বলতে তারা বারবার আটকে উঠছিল। তাদের চেহারা আমি দেখছিলাম, সেই প্রতিচ্ছবি কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছিল। তাদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমরা কিভাবে আমাদের ব্যক্তিগত জিনিসগুলোকে সুরক্ষিত রাখবো। কখন আপনার ব্যক্তিগত কোনো কিছু ফোনে রাখবেন না, কারণ এ ধরনের ঘটনার সম্মুখীন আপনারাও হতে পারেন। এই ছিল আজকের আয়োজন। যারা দেখছিলেন তাদেরকে ধন্যবাদ এবং পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও। খোদা হাফেজ।